ওয়েলকাম টু ইজি মেথড অব লার্নিং। আমি পলাশ নররায় পড়াশোনা করতেছি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকের আলোচ্য বিষয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এই গুরুত্বপূর্ণ লেসনটি কাদের জন্য। আসলে এই গুরুত্বপূর্ণ লেসনটি সবার জন্য। এই গুরুত্বপূর্ণ লেসনটি থেকে বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় যেমন এসএসসি, ভার্সিটি, নার্সিং, মেডিকেল এবং যে কোনো সরকারি জবস, যে কোনো ধরনের ব্যাংক অথবা এনজিও, বেসরকারি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অংশটি থেকে প্রশ্ন বরাবরই এসে থাকে। তাই আমাদের গুরুত্বপূর্ণভাবে আ যে মোটামুটি প্রিপারেশন গুলো আসে সেগুলো আমাদের সর্বদা জেনে রাখা উচিত। যাতে পরীক্ষায় আমরা সুন্দরভাবে অ্যান্সার গুলো করে আসতে পারি এবং একটা কাঙ্ক্ষিত মার্ক আমরা ক্যারি করতে পারি। ওকে? আমাদের আজকের আলোচনা আমরা শুরু করে নিই। আমরা ইতিমধ্যেই বি এর বি অ্যালফাবেটের মধ্যে যে অ্যালফাবেট প্রিপোজিশন মোটামুটি ছিল সেগুলো আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি। আমরা আগে শিট অনুসারে আজকে আমরা শিট দেখে দেখে আহ, আলোচনা করার চেষ্টা করব, কারণ এগুলো টাইপিং করতে হচ্ছে, যার কারণে একটা ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, যা দৃষ্টিকটু দেখাচ্ছে। তাই আমাদের আজকে এই প্রসেসটা গ্রহণ করতে হয়েছে। আমরা উন্মেষ মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন কেয়ার এখান একটি শিট আমরা আজকে ইউজ করব। তাই সবাই আমরা প্রিপেয়ার হয়ে নেই যে আজকের লেসনটি আমরা সুন্দরভাবে শেষ করব এবং এখান থেকে আমরা আউটকাম হিসেবে একটা ভালো মানের ফলাফল যেন আমরা সবাই পাবো। ঠিক আছে? ওকে, শুরু করে যাক। লেট আস স্টার্ট। ক্যাপাবল অফ। আমরা বলেছি যে এই যে ক্যাপাবল এখানে কি, এখানে অ্যাডজেক্টিভ। আমরা বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কি হয়, গঠনটা হচ্ছে যে সেখানে নাউন প্লাস প্রিপোজিশন হতে পারে, তারপর অ্যাডজেক্টিভ প্লাস প্রিপোজিশন হতে পারে, তারপর হচ্ছে ভার্ব প্লাস প্রিপোজিশন হতে পারে। যেমন এখানে ভার্ব হচ্ছে কি কেয়ার ফর, এইদিকে কেয়ার এবং এদিকে অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হিসেবে ফর। ঠিক আছে? এটা হচ্ছে কি ভার্বের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, আর এখানে অ্যাডজেক্টিভের পরে কি প্রিপোজিশন বসে অফ। এরকম মানে বলছিলাম এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবার বলছিলাম যে নাউনের পর প্রিপোজিশন বসে, যেমন ক্যাপাসিটি ফর। এই নাউনের পরে কি, এটা ক্যাপাসিটি, এটা একটা নাউন। নাউনের পরে কি বসছে, ফর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। তার মানে আমরা বলছিলাম নাউনের পরেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে, অ্যাডজেক্টিভে বসতে পারে প্রিপোজিশন, যাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলবো। ঠিক আছে? ওকে, শুরু করা যাক। আমরা ক্যাপাবল অফ, ক্যাপাবল অফ এরপরে যদি আমরা অন্য প্রিপোজিশন নিতে চাই আমাদের অবশ্যই অফ নিতে হবে। ঠিক আছে? কারণ এটা আমাদের নিয়ম। ক্যাপাবল এরপরে কি হবে, অব হবে, মানে হচ্ছে সক্ষম, মানে কোনো কিছু করতে সক্ষম, কোনো কিছু খাইতে সক্ষম, মানে যে কোনো কোনো কিছু করতে সক্ষম বোঝাতে গেলে আমরা ক্যাপাবল আর এরপরে আমরা কি করে দেব, অ প্রিপোজিশনটি ইউজ করব, যার মানে হচ্ছে সক্ষম। আমরা উদাহরণটা দেখে নিই। হি ইজ ক্যাপেবল অফ সলভিং দ্য প্রবলেম। অর্থাৎ সে সে কি হয়েছে, সে সে এই যে প্রবলেমটি, একটা সমস্যা, হয়তো যে কোনো একটা সমস্যা হতে পারে, সেটা সলভিং করতে সে সক্ষম, ক্যাপাবল অফ সক্ষম। ওকে, পরেরটা ছিল কেয়ার ফর, গ্রাহ্য করা। কেয়ার এরপরে ফর হতে পারে, এরপরে হচ্ছে অফ হতে পারে। যখন গ্রাহ্য করা বোঝাবে বা পরোয়া করা বোঝাবে বা কাউকে কি বলা, মানে সে মানে কাউকে কেয়ার করে না, ডোন্ট কেয়ার ভাব, মানে বলে না যে অগ্রাহ্য করার মনোভাব যখন কারোর মধ্যে পোষণ করা হবে, হ্যাঁ, তখন থেকে আমরা বলতে পারি কেয়ার এর পরে ফর দিব। আর যখন যত্ন নেওয়া হবে তখন হবে কেয়ার এর পরে অফ, মানে অর্থাৎ আমাদের সিচুয়েশন অনুসারে প্রিপোজিশন গুলো ইউজ করতে হবে। এই যে কেয়ার ফর, কেয়ার ফর, কেয়ার এর পর কি পড়ছে, ফর, যার মানে হচ্ছে গ্রাহ্য করা। আমরা এক্সাম্পলটা দেখে নিই। হি ডাজ নট কেয়ার
ফর এনিবডি। সে কাউকে কি করে না, কি করে না, পাত্তা দেয় না, পাত্তা দেয় না বা পরোয়া করে না। হ্যাঁ, বলতে কাউকে সে ভয় করে না এক কথায়। সে একটা ডোন্ট কেয়ার ভাব রয়েছে তার মধ্যে। আবার কেয়ার অফ যখন আমরা বলবো তখন হচ্ছে যত্ন নেওয়া অর্থ বোঝাবে। ওকে, আমরা বলেছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কি হয়, মিনিংটা একবারে নির্দিষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওর বাইরে কোনো আহ ওর বাইরে কোনো মিনিং হয় না। ঠিক আছে, সো এর এক্সাম্পলটা কি, উই শুড টেক কেয়ার অফ আওয়ার হেলথ। কারণ আমাদের কি করা উচিত, আমাদের শরীরের যত্ন নেওয়া উচিত। কারণ আমাদের শরীরটা যদি সুস্থ থাকে আমরা তাহলে সুস্থ মনে, সুস্থ শরীরে সুস্থ মনে আমরা আমাদের যাবতীয় যে আহ দৈনন্দিনের কার্যক্রম সেগুলো আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবো, তাই নয় কি? ওকে, কেয়ারফুল অফ হতে পারে, অ্যাবাউট হতে পারে। হ্যাঁ, কিন্তু মানে একই দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যত্নবান হওয়া। তাহলে কেয়ারফুল এর আমরা কি দিব, কেয়ারফুল এর পর হচ্ছে অফ দিতে হবে অথবা অ্যাবাউট দিতে হবে। ওকে, হি ইজ কেয়ারফুল অফ অর অ্যাবাউট হিজ হেলথ, অর্থাৎ সে তার শরীরের সম্পর্কে যত্নবান, অর্থাৎ সে শরীরকে ভালোভাবে যত্ন নেয়। ঠিক আছে, আমরা কেয়ারফুল এর এর মানে এটার অর্থ সতর্ক নিতে পারে। হি ইজ কেয়ারফুল অফ হিজ হেলথ, অর্থাৎ সে তার শরীর সম্পর্কে যত্নবান বা সতর্ক। ঠিক আছে, কলাস টু, কলাস টু বলতে হচ্ছে উদাসীন, অর্থাৎ সে উদাসীন। সে যেন জগতের সম্পর্কে সে যেন অনেক কিছুই যেন কি করে না, আগ্রহের চোখে দেখে না, মানে সে যেন একটা নিস্তেজ ভাব হয়ে আছে। এরকম উদাসীন বা উদাস এরকম ভাব বোঝাতে আমরা কি করতে পারি, কলাস তারপরে টু আমরা ইউজ করব। কলাস এরপরে কি, টু। এক্সাম্পলটা হচ্ছে যে উই শুড নট বি কলাস টু দ্য সাফারিংস অফ দ্য পোর, অর্থাৎ আমাদের কি হওয়া উচিত নয়, আমাদের উদাসীন হওয়া উচিত নয়। কেন, কেন উদাসীন হওয়া উচিত নয়, কার প্রতি, এই যে গরিব লোকের যে দুঃখ কষ্ট, তোমরা জানো যে গরিব লোকের দুঃখ কষ্ট কত হয়, কত গরিব গরিব লোকদের কত দুঃখ কষ্ট, বুঝছো না? যারা গ্রামে থাকে তাদের অনেক দুঃখ কষ্ট হয়, বা শহরের বস্তিগুলোতে থাকে, এলাকায় থাকে, তাদের দুঃখ কষ্ট হয় অনেক। তাদের যে দুঃখ কষ্ট সে সম্পর্কে আমাদের কি উদাসীন হওয়া উচিত? উদাসীন হওয়া উচিত নয়, বরং তাদের পাশে দাঁড়ানো উচিত। ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর মানে হচ্ছে দক্ষতা, অর্থাৎ কোনো কাজে দক্ষতা। কেউ পড়াশোনায় দক্ষতা রয়েছে কারো, পড়াশোনার মধ্যে আবার দক্ষতার মধ্যে আবার অনেক ডিপার্টমেন্ট রয়েছে, যেমন হচ্ছে কেউ আহ ম্যাথে ভালো, কেউ ম্যাথে দক্ষ, কেউ ইংরেজিতে দক্ষ, এরকম বিভিন্ন দক্ষতা রয়েছে। ঠিক আছে, আমরা দক্ষতার বিষয়টি যখন আমরা বোঝাবো তখন আমরা ক্যাপাসিটি এর পরে কি দিব, হর দিব। ঠিক আছে, ক্যাপাসিটি এর পর, ক্যাপাসিটি এর পর কি দিব আমরা, ক্যাপাসিটি এর পর হচ্ছে ফর দেব, তার মানে হচ্ছে দক্ষতা। উই শুড হ্যাভ ক্যাপাসিটি ফর হার্ড লেবার, অর্থাৎ আমাদের উচিত কি, আমাদের উচিত হচ্ছে এই যে কষ্ট, মানে হার্ড লেবার মানে কঠোর শ্রম দেওয়ার যে ক্যাপাসিটি, দক্ষতা, সেটা থাকা উচিত। হ্যাঁ, আমাদের কি আহ, কঠোর শ্রম দিতে হবে না? আমাদের যে ভবিষ্যৎ আছে, আমাদের সবার ভবিষ্যৎ রয়েছে। আহ কেউ, সবাই তো বড় কিছু হতে চায়। তা এই যে বড় কিছু বা উন্নতি করতে চায়, তা উন্নতি করার জন্য অবশ্যই কি করা উচিত, তাকে হার্ড লেবার দেওয়া উচিত, তাই নয় কি? অবশ্যই। ওকে, কজ ফর এবং কজ অফ, এই দুইটা বিষয় খুব কি বলে কমপ্লিকেটেড, বলতে হচ্ছে খুবই জটিল দুইটা বিষয়। আমাদের এটা বুঝে নেওয়া দরকার ভালোভাবে, তাই সবাই এটা মনোযোগ দিয়ে দেখবা। ওকে, কজ অফ, কজ অফ হচ্ছে কি, নিজেই কোনো কিছুর কারণ। হ্যাঁ, নিজে কোনো কিছুর যখন কারণ হবে কেউ, সে তখন আমরা কি দিব, কজ অফ। কসের পর অফ দিব তখনই যখন হবে কোনো কিছু নিজেই সেটির কারণ। আবার কজ ফর কখন দিব, যে যার কারণে
এই যে ইন্দ্রিয়লব্ধ যে অনুভূতি, হ্যাঁ, অনুভূতি অথবা রাগ, বিরাগ যা আছে সব, অ্যাংজাইটি, এগুলো কি হয়, উৎপন্ন হয়, সে তার ক্ষেত্রে আমরা cos 4 দেব। হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে যে এটা নিজেই একটা হচ্ছে, নিজেই কোনো কিছুর কারণ। হ্যাঁ, তখন আমরা দেব cos of, আর যখন দেব এর কারণে অন্য কিছু উৎপন্ন হচ্ছে, অর্থাৎ অন্য কিছুর কারণ হচ্ছে আহ, কেউ, তখন এই যে cos 4 আমরা ইউজ করব। ওকে, অর্থাৎ এটা হচ্ছে cos, ডাইরেক্ট জাস্ট রিজন, আর এটা হচ্ছে আউটকাম অফ রিজন, মানে এই যে কারণের যে ফলাফল সেটার হচ্ছে কস, সেক্ষেত্রে আমরা cos 4 দিব। ঠিক আছে, ওকে। there is no cause for anxiety, অর্থাৎ এই যে কোনো কজ নেই অ্যাংজাইটির, অ্যাংজাইটির কি কোনো কজ নেই এখানে, কোনো কজ নেই বলতে হচ্ছে কোনো কারণ নেই, মানে এই যে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আবার কজ অফ আমরা যখন দেখতেছি, বলতে হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ দিস অ্যাক্সিডেন্ট, এই অ্যাক্সিডেন্টটির কারণটা কি ছিল, এটাই বোঝাচ্ছে এখানে। ঠিক আছে, মূল যে মূলত বললাম না যে এখানে যদি কারণ বোঝায় তাহলে, আসলে যদি নিজেই কারণ বোঝায় তাহলে কি হবে, তাহলে আমরা সেখানে কি দেব, কজ অফ দেব। ঠিক আছে, ওকে। কশাস অফ, কশাস অফ বলতে সতর্ক, অর্থাৎ আমরা যখন সতর্কমূলক কোনো কথা বলবো বা বলবো যে সতর্ক হও, বি কশাস, হ্যাঁ, বি কশাস অফ ইয়োর ফিউচার। তাই এখানে কশাস, সতর্ক ক্ষেত্রে আমরা কশাস, এরপরে কি দেব, অফ দেব। ঠিক আছে, এখন আমরা এক্সাম্পলটি দেখি। হি ইজ নট কশাস অফ হিজ ফিউচার, অর্থাৎ সে, সে কি নয়, সে তার ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক নয়, বা কি নয়, সে সচেতন নয়। ঠিক আছে, এবার কশন, এগেনস্ট, এতে কশন থেকেই কষাস এসেছে, কশন নাউন, আর এখানে কশাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ এগুলো হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে যে নাউন থেকে কিভাবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে ভার্ব, এগুলো যে নিয়ম আছে এগুলো আমরা পরবর্তীতে জেনে নিব। ঠিক আছে, কশন অ্যাগেনস্ট মানে হচ্ছে সাবধান। উই শুড টেক প্রপার কশন অ্যাগেন্স্ট ক্যান্সার, আসলে আমাদের ক্যান্সার সম্পর্কে কি করা উচিত, সাবধান হওয়া উচিত, তাই না, প্রপার, সাবধান হওয়া উচিত। ওকে, সার্টেন অফ, সার্টেন এরপরে অফ দেব যখন আমরা নিশ্চিত কোনো কিছু বোঝাবো, যে সে নিশ্চিত এখানে আসবে, অর্থাৎ আমরা বলতে পারি আই এম শিওর, আই এম সার্টেন অফ কামিং, অফ হার কামিং, হ্যাঁ, যে আমি নিশ্চিত তার এখানে আসার বিষয়। ঠিক আছে, তো আমি বলতে পারি যে এখানে নিশ্চিত কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা কি দেব, সার্টেন এরপরে অফ ইউজ করব, অর্থাৎ দেখো যে সাবধান হও, নিশ্চিত হও, সতর্ক হও, এগুলো পূর্বে কি বলছে, অ বসতেছে। ঠিক আছে, আমাদের এটা একটা সূত্র বলা যাবে না, জাস্ট একটা টেকনিক, আর অবশ্যই সবসময় টেকনিক খাটে এরকম না, তাই আমাদের এগুলো নিয়মগুলো মনে রাখাই উচিত, তাই না। আই এম সার্টেন অফ ইট, অর্থাৎ আমি এর সম্পর্কে কি নিশ্চিত। এবার সার্টিফাই টু ওয়ান স্ক্রিপচার, অর্থাৎ প্রত্যয়ন কখন করা হয় বলো দেখি, প্রত্যয়ন করা হয়, কারা প্রত্যয়ন করে, কোনো ব্যক্তির যখন কি করে, মানে কোনো ব্যক্তির যখন তার ক্যারেক্টার সম্পর্কে জানতে চায়, তখন কোনো বড় ব্যক্তি বা তার অভিভাবক কি করে, যেমন অভিভাবক বলতে হচ্ছে যেমন যদি আমরা স্থানীয় পর্যায়ে বলি, তখন চেয়ারম্যান বলুন, তাদের আমরা কি করি, তাদের আমরা প্রত্যয়ন নেই। অথবা যদি আমরা বলি যে স্কুলের ক্ষেত্রে, স্কুলের প্রিন্সিপাল আছে, হেডমাস্টার আছে, তাদের কাছে আমরা কি নেই, একটা প্রত্যয়নপত্র নেই, অর্থাৎ সেই ছেলেটি কেমন, সে ছাত্রটি কেমন, তার ব্যবহার আচরণ কেমন, তার পড়াশোনা কেমন, সবকিছু একটা সামগ্রিক যে দিক, সেটা হচ্ছে প্রত্যয়ন। সেটাই যে সামগ্রিক দিক তুলে ধরা হয় যে কাগজে, সেটা হচ্ছে প্রত্যয়নপত্র। অর্থাৎ তার মাধ্যমে আমরা জানতে পারবো তার বিষয়ে, সেই ছেলেটির বিষয়ে। ওকে, সার্টিফাই টু, যখন আমরা সার্টিফাই টু প্রত্যয়ন করার ক্ষেত্রে আমি কি করব,
সার্টিফাই টু, সার্টিফাই এর পর হবে টু। হ্যাঁ, হি সার্টিফাইড টু মাই কন্ডাক্ট, অর্থাৎ সে আমার যে আচার আচরণ সে সম্পর্কে কি করলো, সার্টিফাইড করলো, প্রত্যয়ন করে দিল, প্রত্যয়ন করলো। ওকে, ক্যারেক্টারিস্টিক রূপের আসে না তেমন, সার্চ টু অর্থাৎ দাবি করা। কেউ কোনো কিছু যখন দাবি করবে সে, ঠিক আছে, দাবি করা বলতে হচ্ছে তার ন্যায্য হিস্যা পাওয়ার জন্য কি করবে, দাবি করে। হ্যাঁ, তাহলে এখানে দাবি করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, ক্লেমও দিতে পারি, তবে এখানে ক্লেম না দিয়ে আমরা দিতে পারি জাস্ট সার্চ টু। আমরা দামের ক্ষেত্রে সার্চ ব্যবহার করতে পারি, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে সার্চ ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কি, সাধারণত দামের ক্ষেত্রে যখন আমরা সার্চ ইউজ করব তখন চার্জ টু, দাবি করা বিষয় বলতে হচ্ছে যখন দামের উপর দাবি করব তখন আমরা চার্জ টু ইউজ করতে পারি। কিন্তু চার্জ এরপরে কি হবে, টু, অর্থাৎ দাবি করা। হি সার্চ টু, হি সার্চ দ্য প্রাইস টু মি, অর্থাৎ সে আমার কাছে আহ, এই যে মূল্যটি কি করলো, দাবি করলো, ঠিক আছে, ক্লেম আপন বা এগেনস্ট। এখন কোন ব্যক্তির উপর আমরা দাবি করতেই পারি, তাই না? আই হ্যাভ নো ক্লেম এগেনস্ট হিম, অর্থাৎ তার উপর আমার কোনো কি নাই, আহ দাবি নাই। কোনো ব্যক্তির, ওই যে আমার কোনো ব্যক্তির উপর কোনো কি দাবি নাই, ঠিক আছে, বা তার উপর কোনো দাবি নেই। কোনো ব্যক্তির উপর দাবি করার ক্ষেত্রে ক্লেম আপনও হতে পারে, এগেনস্টও হতে পারে, আমাদের এটা মনে রাখা উচিত। ক্লোজ টু মানে নিকটে। হ্যাঁ, নিকটে কোনো কিছু বোঝাতে আমরা ক্লোজ এর সাথে টু ইউজ করব। ক্লোজ এর সাথে কি ইউজ করব, অবশ্যই ক্লোজ এর সাথে আমরা টু ইউজ করব নিকটে বোঝাতে। মাই হাউস ইজ ক্লোজ টু মাই প্লেস, অর্থাৎ দেখা যায় যে কারো কারো কলেজ বা স্কুল বা ভার্সিটি বাড়ির খুব কাছেই হয়, এজন্য এই যে কাছে বা নিকটে এগুলো বোঝাতে আমরা ক্লোজ টু বের করলাম। মাই হাউস ইজ ক্লোজ টু মাই কলেজ, অর্থাৎ আমার বাড়িটি আমার বাড়ি কলেজের পাশেই বা নিকটেই, ঠিক আছে, নিকটেই, ক্লোজ টু। এবার ক্লু টু, ক্লু টু বলতে হচ্ছে সূত্র। সূত্র বলি না আমরা, সূত্রে মূল সূত্রটা কি, এক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্লু টু। ওকে, আই ফাউন্ড এ ক্লু টু দ্য মিস্ট্রি, আমি এই যে রহস্য, মিস্ট্রি মানে হচ্ছে রহস্য, রহস্যটির সূত্র খুঁজে পেয়েছি। আই ফাউন্ড, আমি খুঁজে পাই, ঠিক আছে। ক্লিয়ার অফ এটা দরকার নাই। ক্লিং টু, ক্লিং টু খুব আসে, যেমন আমরা বলতে পারি লেগে থাকা। কোনো কিছুর সাথে স্টে উইথ বলতে লেগে থাকা, স্টে উইথ মি বলতে হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকা, মানে ওর সাথে এঁটে এঁটে থাকা, মানে যে কোনো অবস্থায় ওই বিষয়টা, বিষয়টার সাথে কি লেগে থাকা। হুম, ক্লিং টু, ওয়ান শুড ক্লিং টু ওয়ানস প্লেন, অর্থাৎ কেউ যদি কোনো প্ল্যান করে তাহলে কি তার উচিত নয় কি তার সেই প্ল্যানটার সাথে লেগে থাকা, সেই প্ল্যানটাকে সাকসেস করার জন্য কি করা, অনেক পরিশ্রম করা। হ্যাঁ, যতটুকু আহ, যে যে যা যা করার লাগে তা করে সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করে, তাই তাই নয় কি, সেজন্য তাহলে তাকে প্ল্যানটার সাথে কি করেছে, ক্লিং টু বলতে লেগে থাকতে হচ্ছে। ওকে, সার্টেন অফ, আমরা এবার চার্লস দেখছিলাম, চার্লস টু আমরা দেখছিলাম, সার্চ টু মানে দাবি করা, এখানেও আছে সার্চ এগেনস্ট এবং হচ্ছে সার্চ অন, অর্থাৎ কারো কারো বিরুদ্ধে যখন অভিযোগ করব তখন আমরা কি করতে পারি, সার্চ এগেনস্ট দেব। আর যখন দামের ক্ষেত্রে তখন চার্জ টু, আর যখন অভিযুক্ত করা হবে কাউকে তখন হচ্ছে সার্চ অন। ওকে, হি ব্রাউট এ চার্জ এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছিল। ওকে, আবার সারসন বলতে অভিযুক্ত করা, কাউকে অভিযুক্ত করা। দ্য মার্ডার ওয়াজ সার্চ অন দ্য ইনোসেন্ট ম্যান, অর্থাৎ এই যে একটা ইনোসেন্ট মানুষকে, একজন নির্দোষ মানুষের উপর কি অভিযুক্ত করা হলো মার্ডারটি। হ্যাঁ, এই যে মার্ডার বলতে হচ্ছে হত্যাকাণ্ডটি কি করা হয়েছিল, এই যে একজন অভিযুক্ত নির্দোষ ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ অভিযুক্ত করা হয়েছিল তাকে। Okay, এবার আছে ক্লোথ উইথ আর ক্লোথ ইন, এই যে দুইটা প্রিপোজিশন রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুবই কি বলে, একটা
ডিবেট, ডিবেটেবল একটা দুইটা প্রিপোজিশন। ওকে, আমাদের বুঝতে হবে কখন কোনটা ইউজ হবে। ক্লথের পরে উইথও হতে পারে, ইনও হতে পারে। তবে ইন হবে কখন? ইন হবে যখন সাধারণ পোশাকে যে মানুষ নিজেকে ঢেকে রাখে। হ্যাঁ, সাধারণ পোশাক বলতে হচ্ছে যে কোনো দামি পোশাক হতে পারে, নো প্রবলেম। আর এই যে ক্লথ উইথ, এটা সাধারণত কখন হয়? এই যে যখন কোনো গুণ বা কোনো গুণ বা শক্তি দ্বারা কেউ সজ্জিত থাকে। যেমন কারো গুণ হচ্ছে কি? সে দয়ালু। আমরা তখন বলতে পারি আ দয়ালু ব্যক্তিটি কি? দয়ালু ব্যক্তিটি এখানে এসেছে। তখন আমরা বলতে পারি clothed with kind, the man come here. ওকে? তো আমরা এখানে বিষয়টা এখন দেখব। অর্থাৎ clothed with হবে সজ্জিত অর্থ, আর clothing হবে পোশাক পরিহিত। ওকে? আমরা দেখি। clothed with মানে সজ্জিত। অর্থাৎ clothed with glory he stood up in the meeting. অর্থাৎ এখানে দেখো, এখানে কিন্তু পোশাক পরা বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে সে কোনো কিছুর দ্বারা, মানে কোনো গুণ বা শক্তির দ্বারা কি কাভার্ড বলতে হচ্ছে সে সজ্জিত। তাহলে ক্লথ উইথ গ্লোরি অর্থাৎ মহিমান্বিতর সাথে মহিমান্বিত ভাবে কি করলো সে? সে মিটিং এ উপস্থিত হয়েছিল। আর একে ক্লথ উইথ ইন হবে কখন? পোশাক পরিহিতর ক্ষেত্রে। দ্য লেডি ওয়াজ ক্লথ ইন হোয়াইট অর্থাৎ শ্বেত বস্ত্রে এই যে লেডিটি কি ছিল? পরিহিত, পোশাক পরিহিত ছিল। ওকে? কোলাবরেট উইথ, কোলাবরেট উইথ বলতে হচ্ছে সহযোগিতা করা। যখন আমরা সহযোগিতা করব তখন হেল্পও দিতে পারি। হেল্প হেল্প উইচ আদার এটা দিতে পারি। তবে এটা আরেকটা দিতে পারি কোলাবরেট উইথ অর্থাৎ সহযোগিতা করা। যখন আমরা উইথ দিব তখন একটা পার্সন হবে। আর যখন ইন বা অন দিব তখন হবে সামথিং, কোনো কিছু বিষয়। আসলে পার্সন হবে না তখন। তাহলে কোলাবরেট দ্য পিপল কোলাবরেট উইথ দ্য পুলিশ ইন দ্য রাউন্ডিং আপ অফ ডেকোয়েট। ওকে? এবার কম্পালসেন্ট অ্যাবাউট সন্তুষ্ট। সন্তুষ্ট করার ক্ষেত্রে স্যাটিসফাই, স্যাটিসফাই উইথ এটা দিতে পারি। তবে আমরা আ আরেকটা প্রিপোজিশন আছে এই কম্পালসেন্ট এরপরে অ্যাবাউট। সন্তুষ্টতা করার ক্ষেত্রে কম্পালসেন্ট এরপর কি হবে? অ্যাবাউট হবে। এটা খুব ইম্পোর্টেন্ট। যাই হোক, তার অর্থ হচ্ছে সন্তুষ্ট। ইউ শুড নট বি কম্পালসেন্ট অ্যাবাউট ইউর এক্সামিনেশন রেজাল্ট। অর্থাৎ কম্পালসেন বলতে সন্তুষ্ট হওয়া উচিত নয় কিন্তু। তোমার রেজাল্ট যে হয়তোবা তুমি অ্যা কোন ক্যাটেগরির রেজাল্ট পেয়েছো? এ ক্যাটেগরির রেজাল্ট পেয়েছো। কিন্তু এ ক্যাটেগরির পাইলেও কিন্তু তুমি ভালো পাওনি। তুমি টপ র‍্যাংকে আসতে পারোনি একবারে। সেজন্য তোমার এই রেজাল্ট নিয়ে কি তুমি সন্তুষ্ট থাকা উচিত তোমার? অবশ্যই নয়। সেজন্য এই যে সন্তুষ্ট কিছু বোঝাতে গেলে আমাদের কমপ্লেসেন্ট উইথ অ্যাবাউট দিতে হবে। কম্পালসেন্ট এরপরে কি আমরা দিব? অ্যাবাউট ইউজ করব। ওকে? কম্প্রোমাইজ উইথ বলতে আপোস করা। অর্থাৎ আপোস করা কখন হয়? কোনো কিছু কেউ আ মানে ২ জন দলের মধ্যে কি ২ টা দলের মধ্যে দ্বন্দ্ব লেগেছে। তো একটা দল দেখতেছে যে এই দ্বন্দ্বটা একটা বিশাল আ দাঙ্গায় পরিণত হতে পারে। তাই তারা কি করে? তখন একটা দল কি করে? বা একজন ২ জন ব্যক্তির মধ্যে তখন যদি দ্বন্দ্ব হয় তখন কি করে একটা ব্যক্তি যে দেখতেছে যে তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হচ্ছে। তখন কি করে? আপোস করে। বলে যে মেনে নেয় এক কথায়। তাহলে কম্প্রোমাইজ উইথ এটা অর্থ হচ্ছে আপোস করা। হ্যাঁ? অন হতে পারে আবার উইথ ও হতে পারে। যখন আমরা অন দিব তখন হচ্ছে কোনো বিষয়ে সে জাস্ট কম্প্রোমাইজ করল। আর উইথ কখন দিব? যখন হচ্ছে কোনো পারসন বা কোনো পার্টি যেকোনোর সাথে কম্প্রোমাইজ করা। তাহলে I can't compromise with you. আমি তোমার সাথে কম্প্রোমাইজ করতে পারি না। হ্যাঁ? করতে পারি না। আবার বলতে পারে I can't compromise on this issue. অর্থাৎ I can't compromise I can't compromise on this on ও দিতে পারি বললাম না? On this issue. আমি এই বিষয়ে কম্প্রোমাইজ করতে পারি না। ওকে? শেষ। কমিউনিকেট টু কখন হবে ইউজ? কমিউনিকেট উইথ কখন হবে ইউজ? ওকে?
কমিউনিকেট টু একমুখী একটা হচ্ছে কি যখন সংবাদ কি হবে তথ্য বা আদান-প্রদান হবে, তথ্যকে আদান-প্রদান করবে তখন কি হবে? তখন সাধারণত কমিউনিকেট এর সাথে টু ইউজ করব। আর যখন উইথ হবে তখন হচ্ছে উভয়ের মধ্যে কি হচ্ছে সংবাদ আদান-প্রদান হচ্ছে। ও বলতেছে তার ভালো-মন্দ বিষয়, ও বলতেছে তার ভালো-মন্দ বিষয় বা কোনো আলাপ আলোচনা করতেছে। আর এখানে খবর দেওয়া অর্থে ব্যবহৃত হবে বা জাস্ট মানে একমুখী খবর দেওয়া বলতে পারি বা কোনো বড় ব্যক্তি যখন কি করে জাস্ট ওনার সিদ্ধান্ত জানিয়ে দেয়। এটা একটা কি এক্ষেত্রে আমরা কমিউনিকেট টু ব্যবহার করব। ওকে। কমিউনিকেট টু কখন ব্যবহৃত হবে? তাহলে একমুখী ক্ষেত্রে একমুখী কেউ অর্থাৎ কেউ বলবে আর অন্যদেরকে শুনতে হবে বা শুনবে অন্যজন। তারা কিন্তু বলতে পারবে না। যারা শুনবে। ওকে? প্লিজ কমিউনিকেট দ্য নিউজ টু মাই মাদার অর্থাৎ এই নিউজটি আমার মায়ের কাছে পৌঁছে দাও। ওকে। আমার নিউজটা পৌঁছে দিচ্ছে কারো দ্বারা। এখন মা মা কিন্তু ওকে বলতে পারবে না আমাকে যা বলবে। ঠিক আছে? ওকে? এবার কমিউনিকেট উইথ অর্থাৎ দুজনের মধ্যে সংবাদ আদান-প্রদান করা। I shall communicate with my mother মানে এখন নিউজটা পৌঁছে দিছিল কারো দ্বারায় তার মাকে কিন্তু এখন কি করতেছে এখন ডাইরেক্ট সে তার মায়ের সাথে কথা বলতেছে অর্থাৎ তার মাও কথা বলতেছে তার ছেলেও কথা বলতেছে তাহলে আই অ্যান্ড মাই মাদার মানে কমিউনিকেট করতেছি আমরা আর এখন এই যে নিউজটি কিন্তু তো হয়তো একটা চিঠি হতে পারে সেই চিঠিটা আমার মায়ের কাছে দাও ঠিক আছে চিঠিতে চিঠির সাথে কি মা কথা বলতে পারবে না ওকে আবার এটাতে coincide with ওর মিলে যাওয়া। কোনো কিছুর সাথে মিল থাকার ক্ষেত্রে আমরা coincide এর পরে কি আমরা with ইউজ করব। His considered with me. His opinion considered with me. অর্থাৎ তার যে মতামত সেটা আমার সাথে কি মিলে গেছে। এবার compare with আর compare to. compare with কখন হবে যখন সমজাতীয় একই একই জাতীয় বস্তুর মধ্যে তুলনা করা হবে। অর্থাৎ মানুষ হলে মানুষ আর হচ্ছে বস্তু হলে বস্তু হবে ওকে যেমন হচ্ছে নজরুল ক্যান বি কম্পেয়ার্ড উইথ শেলে অর্থাৎ নজরুলও একজন কবি শেলিও একজন কবি তাই তাদের মধ্যে একটা তুলনা করার ক্ষেত্রে আমরা কম্পেয়ারের পরে উইথ ইউজ করেছি আর কম্পেয়ার টু কোন ইউজ করব যখন আমরা বলতে পারবো যে অসম বস্তুর মধ্যে যখন কি করেছে কম্পেয়ার করেছে তখন আমরা কি করব এই কম্পেয়ার টু ইউজ করব ওকে কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু কম্পেয়ার টু হচ্ছে অসম বস্তুর মধ্যে যেমন লাইফ মে বি কম্পেয়ার টু ফলোয়ার্স অর্থাৎ জীবন যেন ফুলের সাথে কম্পেয়ার মানে তুলনা করা যায় যেতে পারে মেবি তুলনা করা যেতে পারে ফুলের সাথে জীবনকে লাইফ মে বি কম্পেয়ার টু ফ্লাওয়ার্স অর্থাৎ জীবনকে ফুলের সাথে তুলনা করা যেতে পারে আসলে এটা কি সম্ভব তাই নয় তাই আসলে কি সম্ভব না আসলে সম্ভব না কারণ জীবন অনেক কঠিন জীবন বাস্তবতা অনেক কঠিন যা ফুলের মধ্যে ফুল একটা নরম একটা সুন্দর একটা স্মুথ হ্যাঁ অনেক সুন্দর কিন্তু লাইফটা এত সুন্দর নয় ঠিক আছে লাইফটা অনেক কঠিন বা বাস্তবতা শিকার হয়েছে লাইফ অনেক জন অনেক অনেক ভাবে ঠিক আছে তাই যা অসম্ভবটা বস্তুর মধ্যে তুলনা হচ্ছে যদি বলতো লাইফ মে বি কম্পেয়ার টু হার্ড লেবার তারপর একটা লাইফের সাথে তুলনা করা যেত কিন্তু এখানে তো ফুলের মতো নরম যে লাইফ এখন তো না ওকে এখানে আছে কমিট টু বলতে হচ্ছে মুখস্থ করা এটা তেমন আসে না কমেন্ট অন এবং হচ্ছে কমেন্ট টু এখানে মনে রাখতে হবে মন্তব্য করার ক্ষেত্রে আমরা কমেন্ট এখানে টি যে কমেন্ট টি এখানে টি এখানে যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমরা মন্তব্য করার ক্ষেত্রে ইউজ করব আর ডি যখন যুক্ত হবে তখন প্রশংসা করার ক্ষেত্রে ওকে দুইটার একটা সিমিলারিটি আছে উচ্চারণের যা হোক কমেন্ট অন যখন হবে মন্তব্য করা অর্থাৎ হি কমেন্টেড অন দ্য লেকচার অর্থাৎ সে
লেকচারের উপর কি করলো? মন্তব্য করলো। সে লেকচারের উপর মন্তব্য করলো। ওকে? আর কমেন্ট টু অর্থাৎ প্রশংসা করা। আ যখন প্রশংসা বোঝাবে তখন টু ইউজ করা হবে এবং ডি থাকলে টু। ওকে? দ্য টিচার কমেন্ট দ্য বুক অন দ্য স্টুডেন্ট। অর্থাৎ শিক্ষকটি কি করলো? শিক্ষকটি স্টুডেন্টকে এই বইটির উপর প্রশংসা করলো। ওকে? কমন টু অর্থাৎ সাধারণ। ড্যাট ইজ কমন টু অল অর্থাৎ আহ, যখন সাধারণ কিছু বোঝাবে তখন আমরা কমন ইউজ করতে পারি। কমন এর সাথে টু। কমন মানে সাধারণ এবং এরপর আমরা টু ইউজ করব। ওকে? অর্থাৎ ড্যাট ইজ কমন টু অল। কমেন্টস অন অর্থাৎ কমেন্টস অন শুরু হওয়ার ক্ষেত্রে আমরা স্টার্ট দিতে পারি। স্টার্ট অফ। স্টার্ট অফ মানে শুরু হওয়া। আহ, তো আমরা এখানে স্টার্ট না দিয়ে আমরা অ্যাপের প্রিপোজিশন হিসেবে কমেন্টস এরপরে আমরা কি দেব? অন দিব। তাহলে সুন্দর একটা বাক্য তো আমরা তৈরি করতে পারবো। তার মানে হচ্ছে শুরু হওয়া। যেমন হচ্ছে our examination will commence on Monday. compensate for মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। অর্থাৎ যখন ক্ষতিপূরণ করার অর্থে আমরা কোনো অ্যাপের প্রিপোজিশন নিতে পারি। সেটা হচ্ছে compensate for। compensate for অর্থাৎ compensate for মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। compensate এরপরে কি হবে? for হবে। এখন আমরা এক্সামিনেশনটা দেখি যে who will compensate for my loss। সে আমার কি করবে? ক্ষতিপূরণ দিবে। কার কিসের? আমার লস, আমার ক্ষতির যে আমার যে লস হয়েছে, লস প্রজেক্ট হয়েছে, তার সে ক্ষতিপূরণ দেবে। ঠিক আছে? ক্ষতিপূরণ করবে। আরো ছিল কিন্তু আমরা আজকে এটুকুই রাখি। এটুকুই পড়াইলাম। কারণ আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে হ্যাঁ বাকিগুলো শেষ করব। আশা করি এগুলোই বারবার আহ ভিডিওটা পজ দিয়ে হ্যাঁ বারবার দেখবেন। কারণ এগুলো তো একবার দুইবার দেখলেই হবে এরকম নয়। এগুলো বারবার দেখতে হবে, বারবার মুখস্থ করার চেষ্টা করতে হবে বুঝে বুঝে। তাহলে দেখবেন আশা করি এগুলো দিয়ে আপনি সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারতেছেন এবং সুন্দর সুন্দর ভাবে পরীক্ষায় উপস্থাপন করে আসতে পারবেন বা লিখতে পারবেন। এবং হচ্ছে দিন শেষে একটা ভালো রেজাল্ট করবেন। ঠিক আছে? এবং আপনাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আপনারা পাবেন। তাই আহ, এই চ্যানেলের সাথে থাকুন এবং আপনাদের চাওয়া পাওয়াগুলো জানিয়ে দিন যে আপনারা কোন বিষয়ের উপর আপনারা এরকম সুন্দর ক্লাসগুলো চাচ্ছেন। হয়তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য আমরা ক্লাসগুলো ভালোভাবে কন্টিনিউ করতে পারতেছি না। তারপর আমরা চেষ্টা করতেছি এই ক্লাসগুলোকে আপনাদের জন্য ডেডিকেটেড করতে। ওকে? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।